আচ্ছা, তো আমরা অন থ্রি বিউটাডাইনের অরবিটাল গঠন বা আণবিক গঠন এটা আজকে চিত্রসহ এক্সপ্লেন করব। আচ্ছা, তো শুরুতে অন থ্রি বিউটাডাইনের এই যে সংকেতটা একটু মনে রাখবা, তাহলে তোমাদের এই অরবিটাল চিত্র আঁকাতে সুবিধা হবে। ঠিক আছে, অন থ্রি বিউটাডাইনের সংকেতকে CH2 দ্বিবর্ণ CH বর্ণ CH দ্বিবর্ণ CH2, মানে এখানে 4টা কার্বন আছে, হাইড্রোজেন আছে 6টা। ঠিক আছে, আচ্ছা এখানে দ্বিবন্ধন আছে কয়টা? 2টা, তাই একে ডাইন বলে। 4 কার্বন থাকায় বিউটাডাইন। 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনে 2টা দ্বিবন্ধন আছে, ফলে অন থ্রি বিউটাডাইন। আবার এর সংকেতকে আমরা ডিরেক্টলি এইভাবে একটা প্রতীক দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, মানে 2টা দ্বিবন্ধন একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকে, এই জন্য একে বলে কনজুগেটেড ডাইন। ওকে, এর অরবিটাল চিত্র আমি তোমাদের হ্যান্ড নোট দিয়েই এখন বোঝাবো, তোমাদের আর এক্সট্রা কোনো বই গাইড পড়ার প্রয়োজন নেই, তোমরা জাস্ট এই ভিডিওটা ফলো করবা। ঠিক আছে, তো দেখো এর অরবিটাল চিত্রটা দেখতে ঠিক এরকম হবে। এটা একটু তোমরা নিজেরা খাতায় আঁকানোর চেষ্টা করবা, খুবই সহজ বিষয়। তো আমি এটা বোঝাই দেব, তার আগে আমি তোমাদের একটা জাস্ট শর্টকাটে একটা কথা বলে নেই। অন থ্রি বিউটাডাইনে যে 4টা কার্বন থাকে, এই 4টা কার্বনই হলো sp2 সংকরিত। ঠিক আছে, 4টা কার্বনের সংকরণটা হবে sp2 সংকরণ, তো তোমরা চেনো। আচ্ছা, এই যে কার্বনে sp2 সংকরণ আছে, তো এই প্রতিটা কার্বনে 3টা করে sp2 সংকরিত অরবিটাল থাকে আর একটা করে অসংকরিত 2pz অরবিটাল থাকে। ঠিক আছে, প্রতিটি কার্বনে 3টা করে সংকর অরবিটাল আর একটা করে অসংকর অরবিটাল থাকে। সংকরটা sp2, অসংকরটা 2pz। আচ্ছা, এই অন থ্রি বিউটাডাইনের প্রতিটা কার্বন অপর কার্বনের সাথে sp2 সিগমা বন্ধন গঠন করে, আর প্রতিটা কার্বন তার পার্শ্ববর্তী হাইড্রোজেনের সাথে sp2s সিগমা বন্ধন গঠন করে। কেন? কারণ আমরা জানি কার্বনের সংকরণ ঘটে sp2, বা কার্বনের অরবিটালগুলোকে আমরা sp2 অরবিটাল নামে চিনি, এবং হাইড্রোজেনের যে অরবিটালটা আছে এটা হলো s অরবিটাল। ঠিক আছে, যেটা হবে বর্তুলাকার বা গোলাকার। অবশ্যই মনে রাখবা যে এস অরবিটাল কিন্তু এরকম গোল হয় বা বর্তুলাকার হয়, যেটা হাইড্রোজেনের আছে। আবার কার্বনের যে sp2 সংকর অরবিটাল এটা এরকম হয়। ঠিক আছে, এরকম আকৃতি হয় তার স্ট্রাকচারটা। তো সেটাই কিন্তু আমরা এই যে তোমার অরবিটাল চিত্রে বোঝানোর চেষ্টা করেছি। দেখো 4টা কার্বনকে আমরা 4 পয়েন্টে রেখেছি। এই যে ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন। ঠিক আছে, কিংবা যদি তুমি এই দিক থেকে নামকরণ করো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন। দেখো এখানে আছে কয়টা? H2, এই জন্য দেখো 2টা হাইড্রোজেনের 2টা এস অরবিটাল আমরা কিন্তু দিয়েছি। ঠিক আছে, এইখানে আছে অনলি একটা এস, এই জন্য দেখো হাইড্রোজেনের একটা এস অরবিটাল বসছে। এইখানে আছে একটা এস, ফলে 3 নম্বর কার্বনে দেখো হাইড্রোজেনের একটা এস অরবিটাল বসছে। আচ্ছা, 4 নম্বর বা 1 নম্বর যেটাই বলো না কেন, এখানে আছে 2টা এস, ফলে দেখো 2টা এস অরবিটাল দিয়ে আমরা 2টা হাইড্রোজেনকে প্রকাশ করছি। ক্লিয়ার? তো দেখো খুব সুন্দর করে আমি তোমাদের অরবিটাল বোঝাই দিব। আচ্ছা, এইবার আমরা আগে থেকে শিখেছি কি যে অন থ্রি বিউটাডাইনে যে 4টি কার্বন আছে সবগুলো sp2 সংকরিত। ঠিক আছে, কি সংকরিত? sp2 সংকরিত। এই জন্য এই sp2 সংকরিত কার্বনে আবার দেখো 3টা sp2 সংকরিত অরবিটাল থাকবে, আবার একটা অসংকরিত 2pz অরবিটাল থাকবে। আছে না? এই দেখো 1টা 2টা 3টা করে সংকর অরবিটাল আছে কি sp2, আর এই যে একটা করে অসংকর অরবিটাল থাকবে যার নাম হলো 2pz। ক্লিয়ার? প্রতিটা কার্বনে এরকম একটা অসংকর অরবিটাল থাকবে যার নাম হলো 2pz। এ কি করে না? এ সংকরণে অংশ নেয় না, তাই একে বলা হচ্ছে অসংকরিত অরবিটাল যার নাম 2pz। আবার যারা সংকরণে অংশ নেয় তাদেরকে বলে সংকর অরবিটাল যার নাম sp2। এটা আছে কার্বনে 3টা সংকর অরবিটাল আর একটা অসংকর অরবিটাল আছে যার নাম 2pz। এই 3টা সংকর অরবিটাল দেখো 2টা এখানে হাইড্রোজেনের সাথে অংশ নিচ্ছে সংকরণে, আর একটা কার্বনের সাথে অংশ নিচ্ছে। যেটা কার্বনের সাথে নিচ্ছে মানে কার্বনের সাথে কার্বনের যে সংকরণ তাকে বলে sp2. আবার দেখো এই সংকরণটা কি হচ্ছে? মুখোমুখি হচ্ছে না, সংকরণ বা অধিক্রমণ, এটা মুখোমুখি হচ্ছে না, তাই আমরা বলি সিগমা বন্ধন। আর যদি পাশাপাশি হতো, এরকম পাশাপাশি হলে সেটাকে বলে পাই বন্ধন, আর এরকম মুখোমুখি ফেস টু ফেস হলে তাকে বলে সিগমা বন্ধন। ক্লিয়ার? তাহলে এইখানে বন্ধনটাকে তুমি কি নাম দিবা? কার্বন হাইড্রোজেন sp2s সিগমা বন্ধন। এখানেও কার্বন আর হাইড্রোজেনের ভিতরে sp2s সিগমা বন্ধন তৈরি হচ্ছে। 2 নম্বর কার্বনটা খেয়াল করো, এখানে যেহেতু একটা হাইড্রোজেন ছিল, ফলে এখানে তোমার sp2 অরবিটাল একটা হাইড্রোজেনের সাথে সংকরণ করছে। আচ্ছা, এখানেও কিন্তু একটা অসংকরিত 2pz অরবিটাল থাকবে। প্রতিটা কার্বনে একটা করে অসংকরিত 2pz অরবিটাল থাকবে যারা বিক্রিয়ায় বা সংকরণে অংশ নেয় না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যে কথাটা বলা হচ্ছিল লাস্ট, আমরা তো মোটামুটি সবগুলো আলোচনা করলাম। তো তোমাদের হ্যান্ড নোটটা আগে একটু তোমাদের পড়ায় দেয়, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে।
বলছে 4টি কার্বন পরমাণু sp2 সংকরিত। আচ্ছা এই জিনিসটা কেন বলছে, এর তো একটা কারণ থাকতে পারে তাই না? দেখো সাধারণত on3 বিউটাডাইনের স্ট্রাকচারটা মানে সংকেতটাই যে CH2 দ্বিবর্ণ CH, এক বর্ণ CH দ্বিবর্ণ CH2, ঠিক আছে? এটা on3 বিউটাডাইনের সংকেত। এখন আমরা জানি একটা একক বন্ধনের সাথে একটা কার্বনের সাথে যতগুলো একক বন্ধন থাকবে সেইটা দেখে আমরা সংকরণ sp2 কি sp3 কি sp সেটা নির্ণয় করতে পারবো। একটা কার্বনের সাথে যদি 3টা একক বন্ধন থাকে আমরা সেই সংকরণকে কি বলবো জানো? সেটাকে বলবো sp2। ক্লিয়ার? একটা কার্বনের সাথে যদি 4টা একক বন্ধন থাকে সেই সংকরণকে বলবো sp3। একটা কার্বনের সাথে যদি 2টা একক বন্ধন থাকে তাকে আমরা বলবো sp। এখন এইখানে দেখো তো এই 2টা হাইড্রোজেনকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, ঠিক আছে? এই 2টা হাইড্রোজেনকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। আচ্ছা এই হাইড্রোজেনকে কিন্তু আমরা এরকম বন্ড দিয়ে লিখতে পারি, এই হাইড্রোজেনকে কিন্তু আমরা এরকম বন্ড দিয়ে লিখতে পারি। এখন খেয়াল করলে দেখবা এই কার্বনে আমরা জানি যেখানে দ্বিবন্ধন থাকে সেখানে একটা হচ্ছে একক বন্ধন, মানে দ্বিবন্ধন বোঝাতে এখানে একটা সিগমা বন্ড আছে একটা পাই বন্ড আছে, তাই না? ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা বাকি 2টা পাই, এটাই তো বোঝায়। তার মানে দ্বিবন্ধনে অবশ্যই একটা একক বন্ধন ধরতেই হবে। তাহলে এই কার্বনে 1টা 2টা 3টা একক বন্ধন আছে, তাই না? তাই আমরা বলছি 3টা একক বন্ধন হলে sp2, 4টা একক বন্ধন হলে sp3, 2টা হলে sp। তাহলে এই কার্বনের সংকরণটা কি হবে? sp2। আচ্ছা এই কার্বনটা দেখো 1টা 2টা 3টা একক বন্ধন আছে sp2। এই কার্বন 1টা 2টা 3টা একক বন্ধন আছে sp2। এই কার্বন 1টা 2টা 3টা একক বন্ধন, তাহলে sp2। এই জন্যই আমরা বলি on3 বিউটাডাইনের 4টি কার্বন পরমাণু sp2 সংকরিত। ক্লিয়ার? প্রত্যেকটা কার্বনে আবার কি আছে? 3টা করে sp2 সংকর অরবিটাল আছে, একটা করে অসংকরিত 2pz অরবিটাল আছে। এই যে 1 2 3 3টা করে সংকরিত sp2 অরবিটাল আর এই একটা অসংকরিত 2pz অরবিটাল। তোমরা জানো এটাকে 2টা ধরো না, ঠিক আছে? এই 2pz অরবিটালটা একটাই, এ কি করে এ সমতলের উপরে আর নিচে থাকে, ঠিক আছে? কিন্তু 2টা না, এ একটাই, সমতলের উপরেও থাকে নিচেও থাকে। আচ্ছা এইবার কি বলছে আমাদের নোটে, যে এখানে প্রতিটা কার্বন পরমাণুর sp2 অরবিটাল অপর কার্বন পরমাণুর sp2 অরবিটালের সাথে কি করে? sp2 সিগমা বন্ধন গঠন করে এবং অবশিষ্ট sp2 অরবিটাল হাইড্রোজেনের s অরবিটালের সাথে sp2s সিগমা বন্ধন গঠন করে। দেখো তো এই কথাটা ঠিক আছে কিনা? প্রতিটা কার্বন পরমাণু অপর কার্বন পরমাণুর সাথে sp2s সিগমা বন্ধন গঠন করে, sp2 সিগমা বন্ধন গঠন করে। আর অবশিষ্ট যে sp2 অরবিটালগুলো থাকবে তারা হাইড্রোজেনের সাথে sp2s সিগমা বন্ধন গঠন করবে। এটাই তো আমাদের নোটে লেখা আছে, তাই না? এরপর কি বলছে? এরপর বলছে যে তোমার অসংকরিত যে 2pz অরবিটালগুলো থাকবে এরা সিগমা বন্ধনের সমতলের উপরে নিচে 90 ডিগ্রি কোণে লম্বভাবে অবস্থান করে। দেখো তো অসংকরিত 2pz অরবিটালগুলো এই সিগমা বন্ধন সমতলের উপরে আর নিচে 90 ডিগ্রি কোণে আছে না? তাহলে তো লেখাটা ঠিকই আছে, তাই না? আচ্ছা এইবার কি বলছে? এবার বলছে যে ফলে C1 ও C2 এবং C3 ও C4 এর অসংকরিত 2pz অরবিটাল দ্বয় পাশাপাশি অধিক্রমণ করে 2টা 2pz পাই বন্ধন গঠন করে, ঠিক আছে? দেখো আমি জাস্ট তোমাদের একটু শর্টকাটে একটু নাম দিয়ে নিলে তোমাদের চিনতে সুবিধা হবে। আমি একটু নাম দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা 1 কার্বন, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন। দেখো তো C1 C2 এর এই যে অসংকরিত 2pz অরবিটালগুলো কি করছে? পাশাপাশি আছে, তাহলে তো পাশাপাশি থাকায় এখন দেখো এদের ভিতরে অতিক্রমণ হচ্ছে। এই যে নিচে তোমাদের নামটা দেওয়া ছিল, আমরা এইটা হচ্ছে on3 বিউটাডাইনের জাস্ট আণবিক অরবিটালের চিত্র। এখন এদের ভিতরে যে অতিক্রমণ হবে অসংকরিত অরবিটালগুলো সেটাকে আমরা নিচের স্টেপে দেখিয়েছি। তোমরা এইভাবে দেখাবা ভালো মার্কস পাবা। এই যে আমরা অসংকরিত অরবিটালগুলো এখান থেকে জাস্ট সংকরিত অরবিটালগুলোকে আমরা অ্যাভয়েড করেছি, যেগুলো সংকরণ করছে তাদেরকে অ্যাভয়েড করে শুধুমাত্র অসংকরিত অরবিটালগুলোকে নিয়েছি। এই দেখো আমরা জানি প্রতিটা কার্বনে একটা করে 2pz অরবিটাল অসংকরিত থাকে, যে 4টাকে আমরা এখানে ব্যবহার করেছি। আচ্ছা এইবার আমাদের নোটে যেটা বলছে যে C1 আর C2 কার্বনের
এই অসংকরিত 2p-z অরবিটালগুলোর ভিতরে কি হয়, পাশাপাশি অধিক্রমণ হয়। আর আমরা জানি যখনই অরবিটালগুলোর এরকম পাশাপাশি অধিক্রমণ হয় তখনই কি সৃষ্টি হয়, পাই বন্ড সৃষ্টি হয়। যদি মুখোমুখি হতো সেখানে সিগমা বন্ধন সৃষ্টি হয়, আর যখন এরকম পাশাপাশি অধিক্রমণ হয় তখন পাই বন্ড সৃষ্টি হয়। এই যে সেটাকে আমরা এখানে পাই বন্ড হিসেবে দেখিয়েছি। আর এর ভিতরে যে একক বন্ড এটাকে বলে সিগমা বন্ড, কিন্তু কারণ এটা মুখোমুখি সৃষ্টি হয়েছিল, কিন্তু এই বন্ধনটা পাশাপাশি অধিক্রমণে সৃষ্টি হচ্ছে, ফলে এর নাম হলো পাই বন্ড। সেটা কোথায় হয়, C1 আর C2 কার্বনের ভিতরে, আর C3 আর C4 কার্বনের ভিতরে হয়। ঠিক আছে, এইটাই লেখা ছিল না, এই যে দুইটা 2p-z পাই বন্ধন গঠন করে। আচ্ছা, এখন কি বলছে, এখন বলছে আবার C2C3 এর যে 2p-z অরবিটাল দুইটা আছে তাদের ভিতরেও পাশাপাশি অধিক্রমণ ঘটে। এই যে দেখো তো, আমরা তো আলোচনা করছিলাম যে C1 আর C2 এর ভিতরে পাশাপাশি অধিক্রমণ ঘটে একটা, আর C3 আর C4 এর ভিতরে পাশাপাশি অধিক্রমণ ঘটে একটা, মোট দুইটা পাই অরবিটাল, দুইটা পাই বা দুইটা 2p-z পাই অরবিটালের সৃষ্টি হয়। কিন্তু না, এইরকম যখন হবে তখন এই C2 আর C3 তো বাকি থাকবে না, এদের ভিতরেও একটা পাশাপাশি অধিক্রমণ হবে, কারণ দেখো এরা দুইটা সমান্তরালে আছে, ফলে এদের ভিতরেও একটা পাশাপাশি অধিক্রমণ হবে। এ দ্বারা আমরা কি বুঝলাম, এ দ্বারা আমরা বুঝলাম যে এই C2 আর C3-র উভয় পাশে অধিক্রমণ ঘটে। ঠিক আছে, উভয় পাশে অধিক্রমণ ঘটে। এই উভয় পাশে অধিক্রমণ ঘটার কারণে এই একটা কার্বনের পাই ইলেকট্রনগুলো এক জায়গায় স্থির না থেকে উভয় কার্বনে সঞ্চালিত হয় বা ডিলোকালাইজেশন হয়। এই কারণে 1,3-বিউটাডাইন সুস্থিতি লাভ করে। ঠিক আছে, কারণ আমরা জানি যে যাদের ভিতরে ইলেকট্রনগুলো সদা সঞ্চালনশীল থাকে, ডিলোকালাইজেশন হয়, তারাই সুস্থিতি লাভ করে, যেটা 1,3-বিউটাডাইনে হচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, C1 C2 C3 C4 এবং C2 C3 এর যে 2p-z অরবিটালগুলো আছে তাদের ভিতরে অধিক্রমণ হচ্ছে, এবং এই অধিক্রমণের ফলে একটা কার্বনের ইলেকট্রন এক জায়গায় স্থির না থেকে প্রতিটা কার্বনে স্থানান্তরিত বা ডিলোকালাইজেশন হচ্ছে, যার কারণে পাই আণবিক অরবিটাল তৈরি হচ্ছে এবং 1,3-বিউটাডাইন এইভাবে সুস্থিতি লাভ করে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের 1,3-বিউটাডাইনের আণবিক অরবিটাল গঠনের এক্সপ্লেনেশন। ঠিক আছে, তো এইবার আমরা চলে যাব আমাদের ডাইনের স্থিতিশীলতা টপিকস। কি ছিল?